ওয়েব স্ট্রিম তো পাচ্ছি না। স্যার মাত্র ইন্টারভিউ শুনুন স্যার, আমার একটা ড্রাইভ পুরো ফরম্যাট হয়ে গেছে। ওকে। ফরম্যাট হয়ে যায় নাই, পুরো নাই। নাই মানে স্যার দেখাইতেছে না, শো করতেছে না। তারপরে ফ্রি স্পেস দেখাইতেছে, এখানে আবার নিউ পার্টিশন দিতে গেলে স্যার মানে পার্টিশন নিতেছে না। পার্টিশনেও নাই, পার্টিশনে নাই, পার্টিশন নিতেছে না। পার্টিশনে ওখানে ইয়ে নাই, ওটার ইয়ে থাকে না, কি যেন ওটা বলে, পার্টিশন যে অপশনটা আছে না ওখানেও নাই। তাহলে এই জায়গাটা কিসের ফ্রি জন্য? দেখাইতেছে, কিন্তু ওই যে ডিস্ক ম্যানেজমেন্টে গেলে ফ্রি দেখাইতেছে কিন্তু পার্টিশন নিতেছে না। কোনো সমস্যা নেই। লিনাক্সে সবাই বলছিল পিসি সব ডাটা ডিলিট হয়ে যাবে, তাও তো আমার হয়নি, আমি তো সব উইন্ডোজ বাদ দিয়ে পুরো লিনাক্স পুরো লিনাক্সে, মানে তারা একেবারে লিনাক্সে যায়, পুরো খালি করে উইন্ডোজ বাদ দিয়ে, পার্টিশনে হয় না। যা হয় ভিডিও আর ফাইল দুইটা একসাথে সমস্যা হচ্ছে। আচ্ছা তাহলে এর আগে আটটা আগে আসতে হবে, আটটা আগে আসে জিগবা, আটটা আগে, হ্যাঁ এবার এটা জিগবা। ভাইরাসের সম্ভাবনা কম। আর পুরো চিহ্নটা করবে না। ভাইরাসের সম্ভাবনা কম তাহলে এটা বিশেষ করে। আচ্ছা, এটা নেট গ্লাইড নেই কেন? কই ভাই আমার বেলা অ্যাডমিন দিল কই? একদিন আসে নাই? অর্ধেক দিন চলে গেছে, অ্যাডমিন দিতে কষ্ট কই করে। অ্যাডমিন তো আসে না। হুম, ভিডিও চলতেছে। আচ্ছা। তো এই যে এখানে দেখেন আমরা এই যে একটা প্রজেক্ট ইনস্টল করছিলাম, আসলে জাভাস্ক্রিপ্টের যে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। আর প্রথম কথা হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের উপরে শুধুমাত্র প্রায় 20টা ক্লাসে ধরলাম আমি। 4টা ক্লাস ধরলাম সিস্টেম লস আসা যাওয়া আধা ঘন্টা করে। 20টা ক্লাস তো হয়েছে নাকি আমাদের, আজকেরটা ছাড়া 20টা ক্লাস কিন্তু হয়েছে, হিসেব করে দেখেন আপনি ওভারঅল। তো সেক্ষেত্রে 20টা ক্লাস যদি 3 ঘন্টা করে হয়, কত হয়? 3 20 60 ঘন্টা। 60 ঘন্টায় একটানা একটা মোটামুটি সেমি কর্পোরেট এনভায়রনমেন্টের মধ্যে প্র্যাকটিস করাটা, এটা কিন্তু খুবই কমই হয় আমাদের দেশে। আমি দেখি নাই খুব একটা জাভাস্ক্রিপ্টে কোথাও প্রোগ্রাম হয় আর কি। তো সেক্ষেত্রে আমরা যারা কাজ করছি আমাদের কিন্তু লাভ হয়েছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো ওইটাই আর কি। এখন এটা বলার উদ্দেশ্য ছিল যে আমাদের যে সময়টা এখানে গেছে সেটা কিন্তু আমাদের ফিউচার ডেভেলপ করতে হেল্প করবে, ঠিক আছে। এখন মেন বিষয়টা হইতেছে নাদিম এবং জিসান এবং আপনার নামটা জানি কি বলেছেন? রিপোর্ট, হ্যাঁ, রিপোর্ট। রিপন। হ্যাঁ রিপন, হ্যাঁ নাদিম জিসান রিপন। আপনারা তিনজনই ইয়াং ছেলে, তো আপনাদের এবং এইদিকে মনে হয় ঝোঁক আছে, নাদিমের তো মনে হয় ঝোঁক আছে। নাদিম কি করতেছেন আপনি, পড়াশোনা কোথায়? পড়াশোনা হচ্ছে পুরোপুরি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মানে কি সিএসসি? সিএসসি। একটা সেমিস্টার ড্রপ গেছিল, তো এই ফাঁকে আচ্ছা, কম্পিটিশন ছিল। আপনি 3 মিনিট পাস করছেন? স্যার রেজাল্ট জানি তো। রেজাল্টে নাই? ফাঁস করবেন এবার? ফাঁস করবেন নাকি তাই কোন দিকে? বুঝবেন না স্যার। হায় রে, কি অবস্থা পোলাপান! পরীক্ষা দিয়েছেন না আপনি, আপনি তো পরীক্ষা দিয়ে বলতে পারবেন যে পাস অথবা ফেল। ফেল অবশ্যই আর কেউ করবে না, পরীক্ষা দিলেই পাস। না স্যার, কুমিল্লা বোর্ড তো স্যার খুব খারাপ। কুমিল্লা বোর্ড তো আরো ভালো সত্যি। ওয়েব ডেভেলপমেন্টের জন্য দেখেন, আপনারা যদি এই ট্র্যাকে থাকেন, এই আপনি পিএইচপি না জানলে সমস্যা নাই, কিন্তু জাভাস্ক্রিপ্ট না জানলে সমস্যা আছে ওয়েব ডেভেলপমেন্টের জন্য, হ্যাঁ। এবং মজার বিষয় হচ্ছে আমার মনে হয় আর 2 4 বছর পর মানুষ কোনো সার্ভার ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবে না। এফেক্ট আমি করবো না আর কি। যে কি বললো জানি না, আমি আর 2 4 বছর পর কোনো সার্ভার ল্যাঙ্গুয়েজ সি শার্প বা পিএইচপি এগুলো আর দরকার নেই আসলে। তখন পুরোপুরি নোট জিএস ধরে কাজ করতে হবে আর কি, হ্যাঁ। নোট এক্সপ্রেস এবং সবকিছু দিক দিয়ে আস্তে আস্তে আগাচ্ছে আর কি। তো বাই দ্য ওয়ে, অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের 3টা যুগ আছে। একটা যুগ পার হয়ে গেছে, আরেকটা যুগ আসতেছে, আরেকটা যুগ সামনে।
তো যেটা পার হয়ে গেছে সেটার কথা বলি। যখন আমরা কাজ করছি একদম বিগিনার লেভেলে 2000 আজকে থেকে প্রায় 4-5 বছর আগে, যে একটা কোডিং এর একটা ফ্রেমওয়ার্ক নামাইছি পিএইচপি। কোডিং এর একটা ফ্রেমওয়ার্ক নেট থেকে নামানো হয়েছে, নামানোর পর সেই কোডিং এর ফ্রেমওয়ার্কের ভিতরে আমরা এই যেটা করছি সেটা হচ্ছে যে কোডিং এর ফ্রেমওয়ার্কের ভিতরে একটা HTML এর টেমপ্লেট বসাইছি। তারপরে অ্যাডমিন মানে একটার ভিতরেই সবকিছু করে আমরা একটা প্রজেক্ট তৈরি করছি, যেটা আমার মনে হয় অনেক বেশি ব্যাকগ্রেডেড ছিল আর কি। ওইটা একটা সময় কাজ করছে মানসিকভাবে। আর একটা হইতেছে যে আমরা এখন যেটা করতেছি, ইনফ্যাক্ট আমি এখন যে কাজগুলো করি, আমার এখন ফ্রন্ট এন্ড আর সার্ভার সাইড দুটোই আলাদা। ফ্রন্ট এন্ড এবং সার্ভার সাইড দুটোই আলাদা। দেখেন আমি আপনাদের সাইট দেখাই। এটা বুঝিয়ে তৈরি করা আমার একটা সাইট, আন্ডার কনস্ট্রাকশন। তো এর পুরোপুরি বুঝিয়ে তৈরি করা, ঠিক আছে। এখানে দেখেন এটা হলো হোম পেজ। কতক্ষণ সময় লাগছে আসতে? ডাটা কিন্তু সব সার্ভার থেকে আসতেছে, ঠিক আছে। Server থেকে। হ্যাঁ, কন্ট্যাক্ট, ক্যাটাগরি, প্রোডাক্ট, প্রোডাক্ট ডিটেলস, ওয়েবসাইট, ঠিক আছে। এই হলো বিষয় আর কি। হ্যাঁ, তো এই সিস্টেমে কাজ করা লাগবে এখন। মোরলেস অনেকটা মোবাইল অ্যাপসের মতোই কিন্তু, এবং সাইট কিন্তু 100% রেসপন্সিভ। একটু কাজ আছে এখানে, 100% রেসপন্সিভ, আপনি যেটাই করেন কোনো সমস্যা নেই। সো এই যে বিষয়গুলো যেটা বলতেছিলাম, যে এখন যেটা যুগ চলতেছে আমার মতে আর কি, সেটা হচ্ছে যে এখন ফ্রন্ট এন্ড আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতেছি, পুরো বুঝিয়ে দিতে পারা। ফ্রন্ট এন্ড জাভাস্ক্রিপ্ট দিয়ে করা, আর সার্ভার সাইডটা হচ্ছে পিএইচপি লারাভেল। আর সামনে যেটা 5 বছর পর মানুষ যেটা করবে, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে ফ্রন্ট এন্ডও জাভাস্ক্রিপ্ট, সার্ভার সাইডও জাভাস্ক্রিপ্ট। সার্ভার সাইড বলতে কি, মানে সার্ভার সাইডটাও আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কন্ট্রোল করবো, ঠিক আছে। বাট রাইট নাও এখন যে সমস্ত ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন থেকে সব ব্যবহার তৈরি করা হচ্ছে, ঠিক আছে। সো এটা হচ্ছে বিষয়, দেখেন সবই কিন্তু চেঞ্জ হচ্ছে এখানে। ওভারভিউ যা আছে মোটামুটি মোরালেস ক্যাটাগরি, প্রোডাক্ট, ঠিক আছে, সবই কিন্তু আলাদার মধ্যে চেঞ্জ হচ্ছে, টাইটেল বারটা কিন্তু পেজ রিলোড হচ্ছে অনেক দ্রুত। তো এখন এটা কেন বললাম, কারণ হচ্ছে যে এখন আমরা তো আমাদের যে কোর্সটা ছিল, আমাদের কোর্সটা ছিল ফ্রন্ট এন্ড প্রোগ্রামিং উইথ জাভাস্ক্রিপ্ট। ক্লিয়ার স্লাইডে বলে না কেন, ঠিক আছে, ছিল কিনা জানি না, যাই হোক। তো এটা হচ্ছিল একটা ব্যাপার আর কি। এখন খেয়াল করে দেখেন, আমি এই কথাগুলো কেন বলতেছি কাজ করার আগে, কারণ হচ্ছে আমাদের এই কোর্স যেটা আপনারা কে কিভাবে নিয়েছেন জানি না, বাট অ্যাজ এ ট্রেনার বা অ্যাজ এ মেন্টর, অ্যাজ এ ইনস্ট্রাক্টর, আমাদের তো একটা স্যাটিসফ্যাকশন লেভেল আছে, তাই না? কথাগুলো আসলে মন থেকেই বলতেছি। হ্যাঁ, তো আমার স্যাটিসফ্যাকশন লেভেল হচ্ছে যদি আপনি এই কাজটা করতে পারেন, দেন আই উইল বি হ্যাপি। সেটা হচ্ছে যে HTML এর একটা টেমপ্লেট, আপনি নেট থেকে একটা HTML এর টেমপ্লেট নামাইলেন, নামানোর পর সেটাকে আপনি বুঝিয়েছে কনভার্ট করতে পারতেছেন কিনা, এই কাজটা করতে পারেন কিনা। এই কাজটা যদি করতে পারেন, দেন মানে আমাদের এক্সপেকটেশন 100% ফুলফিল। এছাড়াও কিন্তু আমরা লারাভেলের সাথে লারাভেলের সাথে কিন্তু ওয়েব সিস্টেম কিভাবে কাজ করে সেটা কিন্তু আমরা করছি, তাই না? ডাটা সেভ করছি, ডাটা তুলেও আনছি, তাই না? করছি কিন্তু এটা করছি, এবং সেটা ভিডিও দেওয়া আছে যে ওয়েব স্ট্রং ভুজেস দিয়ে আমরা একটা প্রজেক্ট লোড করছি, এবং সেটা সেখান থেকে আমরা লারাভেলের কাছে একটা রিকোয়েস্ট পাঠাইছি, লারাভেলের একটা এপিআই তৈরি করছি, লারাভেলের একটা এপিআই তৈরি করছি, সেই এপিআইটা আমরা ভুজেস কোন একটা রিকোয়েস্ট করা হয়েছে, ওই এপিআই এর মাধ্যমে সার্ভার থেকে ডাটাটা নিয়ে এসে আবার এখানে দেখানো হয়েছে। স্যার মানে লারাভেলে তো আমরা ওয়েবে লিখি, আর এখানে তো এপিআই, হ্যাঁ, মানে মোরালেস ওই যে সবগুলাই সেম, শুধু লিখতে হবে এপিআই। এপিআই, হ্যাঁ, এপিআইটা আপনি কন্ট্রোলাররা যা সব লারাভেলের লাইব্রেরি লাইফ সাইকেল যেভাবে সেভাবে সব আছে, ঠিক আছে। আপনি যদি পিএইচপি জানেন, লারাভেলের উপর একটা কোর্স চলতেছে আমার এখানে, শনি সোম রবি মঙ্গল বৃহস্পতি রাত্রি 6টা থেকে 9টা, ঠিক আছে। ওটা রোববার থেকে লারাভেল শুরু হবে। স্যার আমি তো স্যার মানে যে ধরেন লারাভেলের টেমপ্লেটে বসাতে পারি, আস্তে আস্তে শিখতেছি। আপনি যদি এগুলো আসলে করতে চান, বুঝছেন, এই কোর্সটা করতে পারেন ভালোভাবে, ঠিক আছে। আপনি লারাভেলের যে কটা ক্লাস হয়
টোটাল যে প্রাইসটা আছে ওগুলো ক্যালকুলেট করে ওটা করতে পারেন। ওখানে অবশ্য জায়গা 14 জন কয়জন আসে যাবো? স্যার র পিএইচপি তে 14 জন আসে এই স্যার সময়ের মধ্যে। স্যার র পিএইচপি তো স্যার মোটামুটি স্যার জানা আছে কিন্তু ফ্রেমওয়ার্কটা লারাভেলি শুরু হবে, রপিএসপি শেষ, বৃহস্পতিবার শেষ করে দিয়েছি, মানে গতকালকে রোববার থেকে শুরু হবে হচ্ছে আপনার লারাভেল, একদম ফার্স্ট ক্লাস লারাভেলের উপরে, এবং সেখানে ওই ভুজেসটাও দেখানো হবে আর একবার করে আর কি। আসতে পারেন চাইলে, কোনো সমস্যা নাই। যাই হোক, আসতে হবে এমন কোনো কথা নাই, বাট এখানে যেটা করছেন সেটা আগে একটু ভালো করে হজম করেন। তো এটা ছিল বিষয় আর কি, যে আমরা ভুজেসটা ছিল আমাদের মেইন টার্গেট, যে জাভাস্ক্রিপ্টের একটা ফ্রন্ট এন্ডের ফ্রেমওয়ার্ক ভুজেস। তো এই সিনারিওটা একটু মাথায় রাখবেন যে জাভাস্ক্রিপ্ট, তো এই ল্যাঙ্গুয়েজের বেশ কয়েক ধরনের প্র্যাকটিস হয়, তাই না? একটা হচ্ছে র জাভাস্ক্রিপ্ট, একটা হচ্ছে একটা লাইব্রেরি jQuery, তারপরে হচ্ছে কি র জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি jQuery। এরপরে আমরা কি করব? জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি jQuery, ওকে। jQuery এর পরে এরপরে থাকবে হচ্ছে ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্ক দুই ধরনের হবে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, আরেকটা হচ্ছে সার্ভার আর হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা প্রসেস জানতে হবে। এই হচ্ছে জাভাস্ক্রিপ্টের টোটাল প্র্যাকটিস। এর বাইরে কোনো প্র্যাকটিস আপাতত আমাদের অতটা নেসেসারি না, নট নেসেসারি টু মাচ। খেয়াল করছেন কি বলছি? ইন্টার জাভাস্ক্রিপ্টের একটা ফিগার এখানে নিয়ে আসা হয়েছে। র জাভাস্ক্রিপ্ট জানতে হবে, ECMA 5 স্ট্যান্ডার্ড জানলে হবে, 6 লাগবে না। ECMA 5 স্ট্যান্ডার্ডে জাভাস্ক্রিপ্ট আপনি জানেন মোটামুটি, আলাদা খারাপ না, তাই না? অনেক ভালোই জানেন। অবজেক্ট কিন্তু তৈরি করতে পারেন, জাভাস্ক্রিপ্টের অবজেক্ট সবাই তৈরি করতে পারে না। আর আমরা এখানে অবজেক্ট বিভিন্ন ভাবে তৈরি করার প্র্যাকটিস করছি, তাই না? ওটাই না, ওটা করতে পারলে আপনি অনেক ডেভেলপারকে বিট দিতে পারবেন। র জাভাস্ক্রিপ্ট, এরপরে জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি jQuery কিন্তু অনেক ভালো করে প্র্যাকটিস করা হয়েছে। একটা জিনিস শুধু ল্যাকিংস আছে আমাদের, আমরা ক্লাসে করতে পারিনি, সেটা হচ্ছে প্লাগইন কাস্টমাইজেশন, যেটা আপনাদের সিলেবাসে ছিল। বাট ওইটা আসলে ইগনোর করেন। আপনারা যদি কোনো প্লাগইনে কাজ করতে গিয়ে সমস্যা হয় আমার কাছে চলে আসে, রিলেশন তো ফলো করেন, বলছি তো আগে। যদি jQuery কোন প্লাগইন আপনি একটা স্লাইডার বা একটা ইমেজ জুম, যে কোনো ধরনের প্লাগইন হোক না কেন, jQuery কোন একটা প্লাগইন আপনি ব্যবহার করতেছেন, বাট সেটাকে আপনি একটা সাইজ করতেছেন, পারতেছেন না, আমার কাছে ফোন করে চলে আসেন। এই বিল্ডিং এ থাকবো, সমস্যা নাই, যতদিন বাংলাদেশে থাকি। এটা হচ্ছে বিষয়। এরপরে হচ্ছে ফ্রেমওয়ার্ক, জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক প্র্যাকটিস করতে হবে। তো ফ্রেমওয়ার্কের আবার দুইটা ক্যাটাগরি হচ্ছে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে সার্ভার সাইড। ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে সার্ভার সাইড। তো ফ্রন্ট এন্ডের ফ্রেমওয়ার্ক গুলোর মধ্যে আমাদের তিনটা ফ্রেমওয়ার্ক সম্পর্কে জানতে হবে। একটা হচ্ছে অ্যাঙ্গুলার, আরেকটা হচ্ছে রিঅ্যাক্ট, আরেকটা হচ্ছে ভুভ। তো এর মধ্যে যারা পিএইচপি ব্যাকগ্রাউন্ড, কারণ জাভাস্ক্রিপ্ট কার লাগে? যারা সি শার্পে কোড করে তাদের জাভাস্ক্রিপ্ট লাগে না? যারা জাভায় কোড করে তাদেরও লাগে, যারা পাইথনে করে তাদেরও লাগে, যারা রুবিতে করে তাদেরও, যারা পিএইচপি তে তাদেরও। মানে এই ল্যাঙ্গুয়েজটা কার লাগে না? সবার লাগে, সবার লাগে, যারা ওয়েবের দুনিয়ায় কাজ করে। তো এজন্য এখানে ফ্রন্ট এন্ডের তিনটা পপুলার ফ্রেমওয়ার্ক আমরা জানি আছে এখন পর্যন্ত, মানে পপুলার তিনটা আর কি, অ্যাঙ্গুলার, রিঅ্যাক্ট এবং ভুভ। এর মধ্যে যারা পিএইচপি ট্র্যাকে তাদের জন্য স্পেশাল হচ্ছে এটা ভুভ এবং রিঅ্যাক্ট। আর যারা সি শার্প বা জাভায় কাজ করে তাদের জন্য হচ্ছে অ্যাঙ্গুলার। ব্যাপারটা কিন্তু এরকম না যে আপনি পিএইচপি তে কাজ করেন আপনি অ্যাঙ্গুলার ইউজ করতে পারবেন, অবশ্যই পারবেন। কিন্তু অ্যাঙ্গুলার যা হচ্ছে কি টাইপ স্ক্রিপ্ট ব্যবহার করে, টাইপ স্ক্রিপ্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টেরই মতোই কিন্তু একটু ডিফারেন্ট আর কি। এটা হচ্ছে মাইক্রোসফট তৈরি করছে তাদের মতো করে, মাইক্রোসফট মানে বিল গেটস, হ্যাঁ, ওদের তৈরি করা আর কি। তো ওই টাইপ স্ক্রিপ্ট ধরে কাজ করতে হয় আর কি এই অ্যাঙ্গুলারে। তো আমরা ভুটা কিন্তু প্র্যাকটিস করছি, আর জাভাস্ক্রিপ্টের একটা প্রসেস বলা হচ্ছিল, এই প্রসেসটাও কিন্তু দেখানো হয়েছে এখানে। সেটা ছিল কি অ্যাজাক্স, ওটা খেয়াল করছেন? অ্যাজাক্সও কিন্তু আমরা দেখছি, তাই না? অ্যাজাক্স দিয়ে ডাটাবেজের কাজে দেখছি আমরা। তো এই ছিল কিন্তু মোটামুটি আমাদের 24টা ক্লাসের একটা ওভারভিউ। তো এইখানে সবচেয়ে লুক্রেটিভ বিষয় ছিল ভুজেস, যেটার খবর কিন্তু বাংলাদেশের, মনে করেন আমি যদি বলি যে বাংলাদেশে 100 জন ডেভেলপার আছে,
এর মধ্যে Vue.js এর কাজ করে সর্বোচ্চ 20 জন, সর্বোচ্চ 20 জন 100 জনের ভিতরে 100 জন ডেভেলপার বাংলাদেশে সাপোজ ধরেন আছে, এর মধ্যে Vue.js এর কাজ জানে সর্বোচ্চ 20 জন, মানে 2%। 2% কি হয়? 5% হয়, 5%। যাই হোক, আমি জানি না কত পার্সেন্ট। হ্যাঁ, 20%। 100 জনের ভিতরে 20 জন, তাহলে 20%। 20%, খেয়াল করছেন? তো এটাও মনে হয় আমি বেশি বলে ফেলছি, অনেক আরো কম হতে পারে, খুবই কম লোকজন জানে আর কি। তো তার মধ্যে কিন্তু আপনারা আছেন, আমরা আছি। তো একটু খেয়াল করে দেখেন। তাহলে এখন আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে, আপনি যখন প্রফেশনালি কাজ করবেন তখন Vue.js এর প্রজেক্ট কিভাবে নামাবেন। তো আমাদের সবার কাছে Vue.js এর প্রজেক্ট ইনস্টল করার জন্য কি কি লাগে বলেন তো? Node.js install করা লাগে। হ্যাঁ, Node.js install করা লাগে। Vue.js এর প্রজেক্ট ইনস্টল করার জন্য প্রথমে আমাদের সিস্টেমে Node.js থাকা লাগবে, তাই না? Node.js আছে কিনা চেক করব কিভাবে আছে? Node.js আছে কিনা npm লিখে এন্টার দেন। নোট ভিডিও নোড ভিডিও নোডের ভার্সন দেখাবে, নোড স্পেস মাইনাস ভি। কিছুই তো দেখা যাচ্ছে না। খেয়াল করছেন? সো Node.js ইনস্টল দিতে হয়, Node.js আমাদের সাথে আছে সবারই, আর Node.js কিভাবে ইনস্টল দেয় সেগুলো তো আমরা জানি। এরপরে যেটা করতে হবে Vue CLI। Node.js ইনস্টল দেওয়ার পর কি করতে হয়? Vue CLI ইনস্টল দিতে হয়, কমান্ড লাইন ইন্টারফেস, দ্যাট ইজ CLI। Vue CLI ইনস্টল দিতে হবে। তো Vue CLI মনে হয় আপডেট ভার্সন আসছে, আপনারা যেটা দিছিলেন, আমরা যেটা প্রথমে করছিলাম ওটা ছিল 2.0, এখন সম্ভবত 2 একটু আপডেট হয়েছে আর কি, কারণ আমি লাস্টে একটা ব্যাচে কাজ করছি Vue.js এর উপরে, ওখানে ওইভাবে কাজ হয়নি, নতুন ভাবে লিখতে হয়েছিল আর কি। বাই দ্য ওয়ে, সো এটা একটা আপডেট ভার্সন আসছে। সো তাহলে একটু খেয়াল করেন, আমি মনে করেন চাচ্ছি ডেস্কটপের ভিতরেই, দেখেন আমাদের কম্পিউটারের ডেস্কটপের ভিতরে আমি একটা Vue.js এর প্রজেক্ট নামাবো। তাহলে কি করা যেতে পারে বলেন তো? এখানে নাদিম বলেন তো। কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এখান থেকে টার্মিনাল ওপেন করি নাকি? টার্মিনাল ওপেন করে নিতাম, ওপেন করে নেন জিসান। আপনি যে কোনো একটা জায়গা থেকে টার্মিনাল ওপেন করেন, ওপেন করে এখানে আমি লিখলাম নোড স্পেস মাইনাস, ও সরি স্যার আমার এখানে স্যার Node.js এর ভার্সন হচ্ছে 5.6। জি, আমারটাও একই, npm স্পেস মাইনাস ভি। ওপস, npm তো না, নোড হবে, ও সরি 5.6.0। হ্যাঁ স্যার, এটা তো অনেক আপডেট ভার্সন। ইগনোর করেন, সমস্যা নাই। ওকে, এরপরে দেখতে হয় Vue CLI। Vue CLI ইনস্টল করা আছে, আর Vue.js এর প্রজেক্ট নামানোর জন্য কি লিখতে হয়? Vue init webpack simple সিম্পল, এরপরে হচ্ছে প্রজেক্টের নাম, তাই না? তো আমরা মনে করে দিলাম ফাইনাল, আজকের প্রজেক্ট। এখন মজার বিষয় হচ্ছে যে ওয়েবপ্যাক এর পরে সিম্পল কথাটা আমরা আজকে লিখবো না, জাস্ট Vue init webpack ফাইনাল, হাইপেন সিম্পল কথাটা কেটে দেন। Vue init webpack ফাইনাল, এন্টার দিয়ে দিলাম। এই দেখেন এখানে এই করা আছে, স্যার আমার তো হচ্ছে না। কি দেখায়? The train view is not organized as the name of CMD list. হ্যাঁ, আমার তো ইনস্টল করা নেই। বুঝতে পারবেন? তাহলে আপনি লেখেন, আপনি কোথায় করতেছেন? Desktop view. Vue init webpack final, view the term view is not recognized, আচ্ছা আমরা এখানে webpack ইনস্টল করবেন, আপনি এইটা লেখেন, লেখেন হচ্ছে npm install install vue hyphen cli hyphen g, না আগে যেটা লিখে পড়লে আগে লিখলে হয় npm install minus g vue hyphen cli।
npm install আপনি কোথায় করতেছেন এটা জি একটা লিখলেই হয় আগে পরে লিখলেই হয় আইপেন সেভ হয় জি এন্টার দেন তারপরে এন্টার দেন দেরি করে না একই তাহলে do you install uninstall install লাগবে uninstall এটা বি কেন রে ভাই দাদা দাদা আমি না হয় আচ্ছা থাক হ্যাঁ বুঝেলে ছিল না ওই সেকেন্ডটা ছিল না বুঝেলে আপনি যে গ্লোবালি দিয়ে দিচ্ছেন একবার আর লাগবে না পেয়েছে না বেশিক্ষণ লাগে না তো 2-1 মিনিট 2-3 মিনিট লাগে এটা হয়ে গেলে লিখবো আমরা ভিউ ইনিট ওয়েব প্যাক ফাইনাল ওয়েব প্যাক সিম্পল লিখে নেব অনেক সময় নিতেছে স্যার হ্যাঁ ভাই কোথায় আছেন আপনি আপনি কি রামপুরা ব্রিজ পার হইছেন দেন এই ভিউ ইউনিট ওয়েব প্যাক ফাইনাল আচ্ছা এখানে আসছে না প্রজেক্ট নেম ফাইনাল হবে ওকে নাইস এবারে প্রজেক্ট ডেসক্রিপশন লাগবে না অথর লাগবে না তো এরকম থাকুক জাস্ট এন্টার দিয়ে যান এই দেখেন আমরা তো নরমালি ভিউ রাউটার ইনস্টল করে দিই কিছু করা লাগবে না অর্গানাইজ ভাবে আসবে আর কি হ্যাঁ আগে একটু প্যাচে নিয়েছি আপনাদেরকে দিয়ে এখন অনেক সহজ হবে আমরা আগে ভিউ রাউটার কনফিগার করতাম না ও করতে হবে না এবারে সব ইএস দিয়ে দেন কিছু করা লাগবে না জাস্ট এন্টার দিয়ে দেন বাস এবার আপনার নোট মডিউল এনপিএম সব ইনস্টল হয়ে যাবে কিছু করতে হবে না জাস্ট এন্টার দিয়ে থাকেন আর কিছু করিয়েন না হ্যাঁ মোমো জি ভাইয়া আসসালামু আলাইকুম বলেন আমাদের প্রজেক্টটা মনে হয় নেমে গেছে দেখেন হ্যাঁ প্রায় শেষের দিকে আমার এখনো নামতেছে হ্যাঁ ওই সব একবারে নামতেছে তো ডিপেন্ডেন্সি গুলো নোট মডিউল গুলো একবারে নেমে যাচ্ছে আচ্ছা এখন খেয়াল করেন আমরা তো অ্যাকচুয়ালি এইভাবে তো প্রজেক্ট তো নেমে যাবে অ্যাজ ইউজুয়াল প্রজেক্ট নেমে আমরা এটাকে রান করে ফেলবো তো এরপরে যে বিষয়গুলো ছিল যে এখন আমরা যদি কোনো একটা HTML এর টেমপ্লেট বসাইতে চাইতাম তাই না তাহলে তার জন্য আর কিছু করা লাগতো জাস্ট ভিউ রাউটার প্যাকেজটা লাগতো আর ভিউ রাউটার প্যাকেজটা আসতেছে আমাদের সাথে এখানে তাই না তো এছাড়া আমাদের আরেকটা প্যাকেজ লাগতো সেটা হচ্ছে কি ভু রিসোর্স তাই না ভু রিসোর্সটা কেন লাগতো বলেন তো আমরা দুইটা প্যাকেজ দেখছি আর কি এর আগে একটা হচ্ছে ভু রাউটার আর একটা হচ্ছে ভু রিসোর্স
ভু রিসোর্স প্যাকেজটা লাগতো হচ্ছে আপনার ইয়ে করানোর জন্য, ওই রিকোয়েস্ট গুলো সার্ভারের কাছে নিয়ে যাওয়ার জন্য। কোন একটা ফর্ম কেউ ক্লিক করলো, সে ক্লিক করার পর সেটা সার্ভারের কাছে যাবে, কিছু একটা করে আবার ফেরত আসবে। এই যে কাজটা করার জন্য অ্যাকচুয়ালি কি লাগতো? ভু রিসোর্স, তাই না? ভু রিসোর্স লাগতো। তো আপনারা অনেক রিকোয়েস্ট করছেন, বা আমাদেরও একটা টার্গেট ছিল যে বেসিক্যালি ফর্ম ভ্যালিডেশন কিভাবে করতে হয় ভুজিএস দিয়ে, সেটা একটু দেখবো আমরা, তাই না? তো ফর্ম ভ্যালিডেশন যদি করতে চান, আপনার তার জন্য একটা প্যাকেজ আছে, সেটা হচ্ছে ভি ভ্যালিডেট। ভি ভ্যালিডেট, VALIDAT। ভি ভ্যালিডেট লিখে সার্চ দিলে আমি কিছু আসে কিনা। হ্যাঁ, এই যে প্রথম যে সাইটটা আসছে ভি ভ্যালিডেট, এটা একটা প্যাকেজ। এই প্যাকেজ দিয়ে আমরা যখন আমি ভুজএস এর ভিতরে আছি, তাই না, আমরা ওতে অনেক সহজেই ফর্ম ভ্যালিডেশন করতে পারি। তো এটা নিয়ে একটু গোতাগুতি করি, চলেন কিছুক্ষণ সবাই মিলে। কিন্তু প্রজেক্ট তো নামতেছে না, ঘটনা কি? সবার কি একই অবস্থা? এখানে শেষটা হয়ে গেছে, নেটের উপর চাপ পড়ছে মনে হয়। কি অবস্থা দেখি আগে তো। এই যে ফাইনাল আমার একটা ফোল্ডার আসছে, সবই চলে আসছে অলমোস্ট, খেয়াল করে দেখেন। নোট মডিউলটা আসে নাই, খেয়াল করছেন? মডিউলটা ফাঁকা, ডিপেন্ডেন্সি গুলো ফাঁকা, হ্যাঁ আসে নাই। আচ্ছা, আসুক। ভি ভ্যালিডেট এই জায়গাটা একটু আসেন। ইনপুট ভ্যালিডেশন ফর ভুজেস, এই প্যাকেজটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা আপনি এটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন আর কি। হ্যাঁ, হুম, পাচ্ছেন না এটা? হ্যাঁ, এইটাই আর কি। আর এখানে কিভাবে কি করাবো সব এখানে লিখে দেওয়া আছে, যে এখানে ইনস্টল করাবো কিভাবে। npm install ভু ভ্যালিডেট, এটা ওই টার্মিনাল ওপেন করে লিখলেই সব চলে আসবে। এবং সেভ লিখতে হবে, সেভ না লিখলেও হয়। মানে এটা লেখার পরে যে হাইফেন হাইফেন সেভ দিলে কি হয়, প্যাকেজ ডট জেসন ফাইলের ভিতরে একটা লিংক চলে আসে, তাই না? মনে আছে? সেভ না দিলেও আসে। আর এটা যে ভি ভ্যালিডেট, এই ডিরেক্টরিটা ব্যবহার করতে হয়, ভি ভ্যালিডেট। এই ডিরেক্টরিটার ভিতরে আপনি লারাভেলে যেভাবে করছেন না, সেম একইভাবে রিকোয়ার্ড, এখানে ইরর মজার বিষয় হচ্ছে অনেকটা সেমে দেখেন, ইরর দেখা যাচ্ছে কিভাবে, ইরর ডট ফাস্ট, খেয়াল করছেন? লারাভেলে আমরা ইরর শো প্রিন্ট করি কিভাবে, ইরর হ্যাজ নাম, দেখেন এই নামটাই কিন্তু এখানে দেওয়া হয়েছে। যদি পাই ইরর ডট ফাস্ট, ইরর ডট ফাস্ট মেথড দিয়ে কিন্তু আমরা পিএইচপি তে কি করি, প্রিন্ট করি। শুধু পিএইচপি তে অবজেকশন হচ্ছে অ্যারো, আর জাভাস্ক্রিপ্ট অবজেকশন হচ্ছে ডট। এটাই পার্থক্য, আর কিছুই না। এই যে নামতেছে আল্লাহ, তোমার নাম মালিক। ওকে, তারপরে এই তো, আর কিছু না। আর ভুকে ইউজ করতে হবে, ইম্পোর্ট করে নিতে হবে, এই একদম সহজ। তো আমরা একটু গেট স্টার্টে ক্লিক করি। গেট স্টার্টে ক্লিক করলে দেখেন এখানে একদম ইয়া চলে আসছে, কিভাবে আপনি ব্যবহারগুলো করবেন। একদম স্পেসিফিক ভাবে প্রত্যেকটা ইনপুট এলিমেন্ট ধরে ধরে এখানে দেখানো হয়েছে। এবং আপনি এখানে আবার এখান থেকে আপনি লাইভ কোডিংও করতে পারবেন, কোডিং করে করেও দেখতে পারবেন এখান থেকে এডিটরে যাওয়ার আগে। গেটিং স্টার্টে যাই, গেটিং স্টার্টে ইনস্টলেশন কিভাবে করবেন। এছাড়া আপনি সিঙ্গেল HTML ফাইলের মধ্যেও এটা দিয়ে কাজ করতে পারেন। আমরা ভুজেস দেখছিলাম না সিঙ্গেল HTML ফাইল কিভাবে কাজ করে, হ্যাঁ মনে আছে না ভুলে গেছেন? ফার্স্ট দিন যেটা করছিলাম, তো এখানে ওই যে npm ছাড়াও আপনি CDN ব্যবহার করেও একটা সিঙ্গেল HTML ফাইল নিয়ে সেখানে jQuery প্লাগইন তো একটা, ওই হিসেবে আপনি যে ভু ভ্যালিডেট ডট জেএস ফাইল না, ওটা দিয়ে আপনি করতে পারেন নিজেভাবে। ঠিক আছে, স্ক্রিপ্টের মধ্যে যে ভু ডট ইউজ ভি ভ্যালিডেট, এই যে গুড টু গো, করতে পারেন। তো আমরা অ্যাকচুয়ালি এভাবে করব না, আমরা তো npm ধরেই করব নাকি, npm ধরে করব। দেন এভাবে ইউজ করব যে রিকোয়ার্ড ইমেল, খেয়াল করছেন? এই যে সুন্দর জিনিস আর কি, এই যে ওয়ার্নিং, যেমন ডেমো হিয়ার ইজ এ বেসিক এক্সাম্পল ইন অ্যাকশন। আমি কিছু না লিখে বাইরে চলে আসি। আচ্ছা, লেখার সাথে সাথে দ্য ইমেল ফিল্ড মাস্ট বি ভ্যালিড ইমেল। আমরা কিন্তু এগুলো করছিলাম, তাই না? jQuery দিয়ে করছিলাম, মনে আছে? jQuery দিয়ে কিন্তু ফর্মুলেশন করছিলাম এবং হেভি টাইট হয়েছিল, রেগুলার এক্সপ্রেশন সহ।
সো ERA এটা কিছু লিখলাম @habijabi.co এবার চলে গেছে। বুঝছেন? সো ইটস নট খুব ইম্পর্টেন্ট যে আসলে ফর্ম ভ্যালিডেশনটা কিভাবে করে। তো এই যাই হোক, এবার সিনট্যাক্সে যাচ্ছি। কিভাবে ধরবেন কনস্ট্যান্ট, সিঙ্গেল রুল, মাল্টিপল রুল, রুল কিভাবে অ্যাড করতে হয় খেয়াল করে দেখছেন? এখানে সব লেখা আছে। রিকোয়ার্ড ইমেল আপনি অবজেক্ট আকারে তৈরি করতে পারেন। এই কি অবজেক্ট না, জেসন অবজেক্ট, অবজেক্ট আকারে আলফা ইউজ করতে পারেন। ভ্যালিডেশন রুলস, ওরে বাবা দেখছেন, আলফা 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 ড্যাশ, আলফা নিউমেরিক, আলফা স্পেস, অনেকগুলো আছে। লারাভেলের চাইতে অনেক সমৃদ্ধশালী লাইব্রেরি। কত কিছু আছে, আইপি, ইন্টিজার, টেক্সট, ইমেল, ডিজিট, ডেসিমাইল, লেন্থ, ম্যাক্স, মিনিমাম ভ্যালু, ইউআরএল, আরজিএক্সপি, রেগুলার এক্সপ্রেশনও আছে। আফটার ভালো আলফা, আলফা দিলে কি হবে, দ্য ফিল্ড আন্ডার ভ্যালিডেশন মে ওনলি কন্টেন আলফা অ্যালফাবেটিক ক্যারেক্টার। যেমন এখানে আমি এ দেই, কোনো সমস্যা নাই। যখন আমি 3 দিব, এই দেখছেন, খেয়াল করছেন, স্পেস দিয়া লিখলাম, ও স্পেসও যাবে না, স্পেস যাবে না, শুধুমাত্র কি আলফা অ্যালফাবেটিক ক্যারেক্টার এও যাবে, স্পেস দিলেও যাবে না। আচ্ছা, আলফা ড্যাশ, দ্য ফিল্ড ভ্যালিডেশন মাস্ট কন্টেন আলফাবেটিক ক্যারেক্টার, নিউমেরিক, ড্যাশ অর আন্ডারস্কোর। ইয়েস, এটা আমাদের দরকার, তাই না? নাম লেখার জন্য এটা লিখলাম, স্পেস দিলাম, ওকে। এটা ইউজার নেমের জন্য স্পেস দেওয়া। মানে হাইপেনটা যাচ্ছে না, খেয়াল করছেন? ড্যাশ যাচ্ছে, নাম্বার দিলেও যাচ্ছে, তো আন্ডারস্কোরও যাচ্ছে, বাট হাইপেন যাচ্ছে না। ওকে, আলফা ড্যাশ, এই যে আলফা স্পেস হচ্ছে এটা। দ্য ফিল্ড ভ্যালুয়েশন মে কন্টেন অ্যালফাবেটিক ক্যারেক্টার আর স্পেস। তার মানে এখানে যদি আমি এটা লিখি, স্পেস দিয়ে লিখি, এবার যাচ্ছে কিন্তু, খেয়াল করছেন? বাট সংখ্যা দেওয়ার সাথে সাথে গন্ডগোল লাগছে। আমাদের দরকার কোনটা তাহলে? আলফা স্পেস। ওকে জিসান, ডেট, বিফোর প্যারামিটারস, এইভাবে এখান থেকে অনেকগুলো রুলস আছে। সমৃদ্ধশালী একটা লাইব্রেরি আর কি, লাইব্রেরি ব্যবহার করতে হবে। ওকে, এবং সুন্দর একটা ডকুমেন্টেশন কিন্তু এখানে দেওয়া আছে, খেয়াল করে দেখছেন কিনা আমি জানি না। সো আমাদের প্রজেক্টটা নেমে গেছে, দেখেন। আমরা এই লাইব্রেরিটাই আজকে আমরা ব্যবহার করার চেষ্টা করবো এখানে। ওকে, সো নাও এবার আমি টার্মিনালটা কেটে দিচ্ছি, কারণ আমি আমাদের প্রজেক্টটা এখন আমি ওয়েবস্ট্রিম ওপেন করে দিচ্ছি। ওয়েবস্ট্রিম আইডির ভিতরে প্রজেক্ট ওপেন করে নেন। দেখেন এরকম আসছে কিনা। ফাইলটা তো খুঁজে পাচ্ছি না স্যার, ডেস্কটপে ইনস্টল করছি। ডেস্কটপে করছেন না? আচ্ছা, একটু দেখেন প্রজেক্ট রেজিস্ট্রেশন দিকে দেখেন। তো যখন আপনি ফাইলে যাবেন, ফাইল থেকে নিউ প্রজেক্টে যাবেন, এখান থেকে এখানে ক্লিক করবেন। ডেস্কটপে যাওয়ার জন্য এই যে 2 নাম্বারটা, ডেস্কটপ ডিরেক্টরি, আর একটু দেখেন তো স্যার, কি দেখাবো আর বলেন? না স্যার ব্যাকে যান আপনি। ব্যাকে যাব, আচ্ছা, দেখেন। ফাইল, হ্যাঁ, নিউ প্রজেক্ট, এখানে এটা আসছে। এই যে এখান থেকে 2 নাম্বারটা ক্লিক করেন, এই দেখেন ডেস্কটপ ডিরেক্টরি। এখানে ক্লিক করলে আপনার ডেস্কটপ চলে আসবে, এবার এখান থেকে আপনি খুঁজে বের করেন কোথায় রাখছেন। ওকে দিয়ে ক্রিয়েট দিয়ে জাস্ট এই অ্যাকাউন্টের ভিতরে করে ফেলেন, এরকম আসছে, তাই না? এই জায়গাটায় দেখেন, এইটা হইতেছে একদম প্রপার এনভায়রনমেন্ট ভুজএস প্রজেক্ট তৈরি করার জন্য, ঠিক আছে? অনেক বেশি ফোল্ডার এবং ফাইল আসছে না আগের থেকে? আগের গুলোও আছে, এগুলোও আছে। তো এখানে একটু খেয়াল করেন, একটু দেখেন, আপনারা এই ভুজএস প্রজেক্টের ভিতরে যদি কোনো ইমেজেস, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এগুলো আগে কোথায় রাখতাম আমরা? সোর্সের মধ্যে, অ্যাসেটের মধ্যে, তাই না? এখানে এখন রাখবো না, এগুলো আমরা সব রাখবো স্ট্যাটিক ফোল্ডারের ভিতরে। এটা একটা ইনস্ট্রাকশন ছিল, ইনফরমেশন দেওয়ার ছিল। সব এটার ভিতরে রাখবেন, স্ট্যাটিকের ভিতরে, ঠিক আছে? নাম্বার 1। আর আদার দেন এভরিথিং ইজ সেম।
তো প্রজেক্টটা রান করি, টার্মিনালে যাচ্ছি, npm run dev। প্রজেক্ট রান হয়েছে। এবার যদি আমি ব্রাউজারে যাই, আমি লিখি লোকাল হোস্ট 8080 তে মনে হয় রান হয়েছে, যে ভুজ আছে, ভুজে চলে আসছে, খেয়াল করছেন? আর আগে সব কিন্তু সেম। সো এই আউটলুকটা কোথা থেকে আসছে আমরা যদি রিসার্চ করি জানি, তাই না? তো এই আউটলুকটা আসছে কোথা থেকে বলেন তো? এটা আসছে হচ্ছে আমাদের সোর্সের ভিতর থেকে app.view, তাই না? app.view তে গিয়ে দেখেন একটু চেহারা একটু ভিন্ন। app.view থেকে কিন্তু সে সরাসরি কিছু লোড করে নাই, এখানে একটা কম্পোনেন্ট সে লোড করছে, তাই না? রাউটার ভিউ কম্পোনেন্টটা লোড করছে। এখন রাউটার গুলো কোথায় আছে? সো এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা মনে হয় এভাবে করি নাই, এখানে কিন্তু এর কোনো ক্লোজিং ট্যাগ দেয় নাই, খেয়াল করছেন? এভাবে লেখা যা সেম, কিন্তু আমরা মনে হয় এভাবে লিখছিলাম, রাউটার ভিউ দিয়ে শুরু করছিলাম, রাউটার ভিউ দিয়ে শেষ করছিলাম, ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ এভাবে লিখতে পারেন, আবার মনে করেন এভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এবং এখানে আর একটা বিষয় মেনটেন করতে হবে, সেটা হচ্ছে যে এখানে যদি আপনি অযথা কোনো স্পেস দেন তাহলে আপনাকে সে মাইন্ড করবে। এই দেখেন একটা স্পেস দিছি না, এখানে ইরার ধরতেছে, সে মাইন্ড করছে, ও সরি ইউ ক্যান নট ডু দিস। আবার আপনি এক্সট্রা মানে এই ধরনের কোনো আনএক্সপেক্টেড কোনো কাজ করতে পারবেন না জিরোটা হয়েছে। ঠিক আছে? সো এগুলো ভালো লাগছে আর কি। তো বা এখানেও মনে করেন আপনি যদি এক্সট্রা কোনো স্পেস দেন, এই দেখেন সে ধরবে আপনাকে, এখানে ধরে বসছে, দেখছেন? এবং কার্সর নিলে এখানে দেখাচ্ছে কি expected indentation of 2 space but found 4। নরমালি আমরা যখন এগুলো বলে কোডিং ইন্ডেন্ট আর কি, হ্যাঁ এবার ঠিক আছে, সে দুইটা চায়, আর নরমালি আমরা যখন কাজ করি তখন চারটা করে নেয়, তাই না? আপনি পিএইচপি তে বা এইচটিএমএল যখন কোড করেন তখন একটা লাইনের পর আরেকটা লাইন কয়টা স্পেস দেয়? কখনো তো দেখেন নাই, চারটা, মানে দেখছেন বাট গুনে দেখেন নাই, ভাবেন নাই এভাবে, চারটা স্পেস নেয়। আর বুঝেছে এরা দুইটা করে নিচ্ছে আর কি। ঠিক আছে? সো এই যে বিষয়গুলো আর কি একটু মেনটেন করা খুব ভালো লাগে। এখন মনে করেন অ্যাপ.ভিউ এর পরে আপনি আবার আসবেন হচ্ছে কোথায়? অ্যাপ.ভিউ থেকে তো দেখলেন রাউটার ভিউতে পাঠানো হয়েছে, তাই না? সো রাউটার ভিউতে যাচ্ছি, রাউটার ভিতরে index.js। আসসালামু আলাইকুম। জি, সার্টিফিকেটের জন্য আসলেন না? হ্যাঁ হ্যাঁ, তিনজনই আসছে? জি হ্যাঁ, একটু একটু বসেন। প্রদীপ ভাই আছে? একটু, জি জি, থ্যাংক ইউ। হ্যাঁ, index.js একটু খেয়াল করে দেখেন, এখানে এটা হচ্ছে আমার রাউটার ফাইল, তাই না? তো রাউটার ফাইলের ভিতরেও এইভাবে অ্যাকচুয়ালি আমরা কাজ করব। সো ইম্পোর্ট ভিউ, তারা ভিউটাকে আমরা যেগুলো করছি, আমরা ফাইল নিয়েছিলাম route.js আর হাতে নিয়েছি index.js, ওখানেও আমরা ভিউকে ইউজ করছিলাম, তারপরে যে এক্সপোর্ট ডিফল্ট রাউটার, তাই না? আমরা এভাবে না করে আমরা কি করছিলাম, আমরা এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখছিলাম, মনে আছে? কনস্ট কনস্ট আমরা রাখছিলাম ROUTER, মনে আছে কি? হ্যাঁ, এভাবে লিখছিলাম, এভাবে লিখে তারপরে পরে আবার এখানে কি লিখছিলাম, এক্সপোর্ট ডিফল্ট রাউটার, এভাবে লিখেছিলাম, তাই না? ওটা এইভাবে না লিখে ওরা কি করছে, একবার এভাবে লিখেছে, সেম একই কথা। ওকে, হ্যাঁ একই। এরপরে দেখেন রাউট ফিজিক্যাল টু, এই যে এটা অবজেক্ট তৈরি করছে, তাই না? সো এটা মানে কি বেস পাথ,
বেস পাথে কোন কম্পোনেন্টটা কাজ করতেছে? হ্যালো হ্যালো ওয়ার্ল্ড, তাই না? হ্যালো ওয়ার্ল্ডটা সে পাস করতেছে, এই হচ্ছে বিষয়। ওকে, তো এটা হচ্ছে ব্যাপার। আর হচ্ছে যে আমরা এখন তাহলে মনে করেন একটা কম্পোনেন্ট লোড করি, ঠিক আছে? তো আমরা এই কম্পোনেন্টস ফোল্ডারের ভিতরে দেখেন ওই যে হ্যালো ওয়ার্ল্ড কম্পোনেন্ট আছে। এই হ্যালো ওয়ার্ল্ড কম্পোনেন্টের ভিতরে আপনি যা খুঁজতেছেন সেগুলো পাবেন। টেমপ্লেট, স্ক্রিপ্ট এবং জেএস স্টাইল। সো এখানে কম্পোনেন্টস এর ভিতরে এসে একটা ফোল্ডার নিই আমরা সবাই, একটা ফোল্ডার নিয়ে একটা সরি একটা ফাইল, ফোল্ডার তো না ফাইল দিলাম হচ্ছে মনে করেন FORM ফর্ম ভ্যালিডেট ডট ভু, ফর্ম ভ্যালিডেট ডট ভু। দেখতে পাচ্ছেন? সেভ করে দিলাম, এরকম চলে আসছে। সো আমরা জানি যে প্রত্যেকটা কম্পোনেন্টের তিনটা করে ব্যাপার থাকে। মেশিনটা একটু স্লো হয়ে গেছে কেন জানি বুঝতে পারলাম না। স্যার ফন্ট সাইজটা একটু বড় করে। টেমপ্লেট, স্ক্রিপ্ট, একটা হচ্ছে স্টাইল। ওকে, তো আমরা টেমপ্লেটের ভিতরে কাজ করি। টেমপ্লেটের ভিতরে মনে করেন আমি একটা ডিভ নিয়ে নিলাম, টেবিল লিখলাম, স্পেস স্পেস কিন্তু ঠিকঠাক মতো দেওয়া লাগবে জি স্যার, নাহলে কিন্তু কাজ এরর দেখাবে। এটাই তো ভালো, পোলাপানের মানে পাঞ্জাবি বন্ধ করবো, ঠিক আছে? ইচ্ছে করে স্পেস দেওয়া রাখে, কোড ঠিকঠাক মতো রাখে না। না এটা আইডিয়া মনে হয় ধরতেছে। না, আইডিয়া স্যার এটা। কোনটা? ওয়েব স্ট্রং? হ্যাঁ ওয়েব স্ট্রং ধরতেছে না। এটার জন্য একটা প্যাকেজ আছে, এটার জন্য একটা প্যাকেজ আছে। আপনি যখন এই ইয়ে দিয়ে নামাচ্ছেন, ওয়েব পেজ সিম্পল দিচ্ছেন না, শুধু ওয়েব পেজ দিচ্ছেন, তখন অনেকগুলো অপশন আসছে না? হুম। ওগুলো সবগুলো নো নো দিয়ে দেখেন, তখন আর কোনো সমস্যা হবে না। এটা কিন্তু ওয়েব স্ট্রং আটকাচ্ছে না। আচ্ছা কেন আমার পুরানটা একটু হুম? স্পেশাল কিছু করতেছে না। পুরনটাতে কোনো সমস্যা হবে না, এখন এটা হবে আপনি যখন ওয়েব পেজ দিয়ে নামাবেন। না না আমি বলছি পুরান ওয়েব স্ট্রিমে তো আমার স্পেশাল সমস্যা দেখাচ্ছে না। পুরনো ওয়েব স্ট্রমে আপনি হ্যাঁ, ওয়েব নতুন পেজ, নতুনটা তাহলে দিচ্ছে। ওটা হয়তো ওয়েব পেজ সিম্পল দিয়ে নামাইছিলেন। না না এই যে এখন যেটা করতেছে এটাতে আমি স্পেশাল ধরতেছি ধরতেছে না? না। বিল হচ্ছে, বিল হওয়ার কথা। হ্যাঁ, বিল হচ্ছে। হ্যাঁ বিল হচ্ছে। ধরবে, আপনাকে কনফার্ম ধরবে, ঠিক আছে? ধরবে ধরবে, যাই হোক কোনো একটা ইস্যু হয়তো কাজ করতেছে বিহাইন্ডে, প্যাকেজ ট্যাকেজ তো ঠিকঠাক মতো কাজ ধরবে আপনাকে। সো যাই হোক, নেম, ইমেল, আমরা পাসওয়ার্ড দিব না, আমরা মনে করেন মোবাইল দিয়ে দিলাম, বাস এই তিনটা ফিল্ড ভ্যালিডেট করতে পারলেই হবে, আর লাগবে না। ইনপুটের টাইপ, নাম্বার, বাস টেক্সটই দিয়ে দিলাম, মোবাইল।
হ্যাঁ মা বলো। আচ্ছা ঠিক আছে, কি অবস্থা? ও প্লাস্টার করছে না আস্তে আস্তে? জিসান আসছে কিন্তু নাকি? হবে, এরকম হলে হবে আলহামদুলিল্লাহ। এখন এই প্যাকেজটা কিভাবে ইউজ করবো চলেন ট্রাই করি সবাই মিলে। সো ফার্স্ট অফ অল এটা ইনস্টল দিয়ে আগে নাকি? গেটিং স্টার্টেড আসেন, এই ভু ভ্যালিডেট এই লাইনটা কপি করেন। তো আমাদের ওই সার্টিফিকেট দেওয়ার জন্য লোক আসছে বুঝছেন, তো আমরা শেষ করে দেবো 10-15 মিনিটের মধ্যে। এগুলোর বুঝছেন কোনো শেষ নাই, আপনি যদি 6 মাস 1 বছর ধরে কাজ করে পুরাবে না, একটার পর একটা আসবে। এর বেস্ট উপায় কি জানেন? বেস্ট উপায় হচ্ছে আপনি এটা দিয়ে কাজ করেন, কাজ করতে যায় যদি কোনো সমস্যা হয় আপনি চলে আসেন। বাই দ্য ওয়ে, সো npm install ভু ভ্যালিডেট সেভ এটা লিখতে পারছেন কি? বেসিকটা কিন্তু হয়ে গেছে আমাদের, যেটা আমাদের দরকার আর কি কাজ করার জন্য। একটু বাকি ছিল, এটা দেখে দিলাম। আর একটা জিনিস বাকি আছে, সেটা দেখা দিব যে ভুজিএস এর প্রজেক্ট লাইভে কিভাবে দেয়, প্রজেক্ট কিভাবে বিল্ড করে। এ খুব ইন্টারেস্টিং একটা জিনিস, একদম সহজ। কপি করছেন জিসান? টার্মিনালে গিয়ে নতুন একটা ওপেন করে এটা পেস্ট করে দেন, npm install ভু ভি ভ্যালিডেট সেভ। ছোট্ট একটা প্যাকেজ ইনস্টল হয়ে যাবে। কপি করছি আর হয়ে গেছে, হিট করার লাগে না। আমারটা হয়ে গেছে, হ্যাঁ এই যে। তাহলে এখন সেভ লিখতে পারি না, সেভ লিখতে পারি না স্যার, মানে কপি করার সাথে সাথে রান হয়ে গেছে। যাক ভালো, আরো ভালো। তো দেখেন এটা হয়েছে, আর এটা হওয়ার পরে যে প্যাকেজ ডট জেসনে যাবেন, জেসনে এখানে দেখেন যে ভু ভ্যালিডেট চলে আসছে আমার, প্যাকেজ ডট জেসন। ঠিক আছে, ভু ভ্যালিডেট চলে আসছে, ফাইন। এখন আমাদের নেক্সট টার্গেট কি দেখেন, এখানে আসেন। ইনস্টল তো হয়ে গেছে, এখন ইউজ করতে হবে। তো এই যে দুইটা কাজ করতে হবে, এই দুইটা লাইন কপি করেন, লিখতেও পারেন চাইলে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ইম্পোর্ট ভি ভ্যালিডেট ফ্রম ভি ভ্যালিডেট আর ভি ডট ইউজ ভি ভ্যালিডেট লেখাও যেতে পারো, কামাকা লিখলাম না। কপি করছেন? কপি করে পেস্ট করবো কোথায় বলেন তো নাদিম? ইন্ডেক্স ফাইলের মধ্যে না? আমার মাথা, মেইন ফাইল কোনটা? জাভাস্ক্রিপ্টের মেইন ফাইল কোনটা আমাদের সিস্টেমে? সরি সরি, মেইন মেইন ডট জেএস, হ্যাঁ এখানে করতে হবে। কমাগুলো লাগবে না, কমাগুলো কেটে দিয়ে, এই CMS6 এ কমা লাগে না। লিখতে পারছেন কিনা? হয়ে গেছে না? সো ইনস্টলেশন এবং কনফিগারেশন কমপ্লিট। কেমন? ইনস্টলেশন এবং কনফিগারেশন কমপ্লিট, এবার আমরা কাজ করব। সো একটু খেয়াল করে দেখেন ওরা কি করতে বলছে। ওরা যে কোনো একটা ইনপুট এলিমেন্টের ভিতরে ভি ভ্যালিডেট এই ডিরেক্টিভটা ব্যবহার করতে বলছে। হ্যাঁ, ভি ভ্যালিডেট। তাহলে আমরা আমাদের কম্পোনেন্টে যাই, ফর্ম ভ্যালিডেট, এখানে গিয়ে যে ইনপুটের টাইপ টেক্সট এখানে আপনি লিখে দেন ভি ভ্যালিডেট। ভি ভ্যালিডেট সমান সমান দিয়ে ডাবল স্ট্রিং দিতে হবে, ভি ভ্যালিডেট। সাজেস্ট করতেছে না। না সাজেস্ট, হ্যাঁ ভি ভ্যালিডেট লিখছেন, লেখার পর এখানে ডাবল কোটেশন দিলাম, ডাবল কোটেশনের ভিতরে আবার সিঙ্গেল কোটেশন দিতে হবে। এখানে লিখতে হবে রুলস রিকোয়ার্ড, আর কিউ ইউ আই আর ই ডি, রিকোয়ার্ড, রিকোয়ার্ড লিখে দিলাম। এবার এই ফিল্ডটা আমাদের রিকোয়ার্ড হয়ে গেছে, খেয়াল করে দেখতে পারেন চাইলে।
এখন আমি যদি এখানে একটা স্প্যান ট্যাগ লিখে দিই, কি যেন লেখে, errors dot first, এই নেমটা লিখে দিতে হয়, নেম, এই তো মামলা ডিসমিস। স্প্যানের আমি কালার দিয়ে দিই, না লিখলাম, স্প্যানের কালারটা রেড করে দিলাম। ওকে, এবার একটু খেয়াল করে দেখেন, ভি ভ্যালিডেট সমান সমান, এরপরে কিন্তু ডাবল স্ট্রিং এর মধ্যে কিন্তু একটা সিঙ্গেল স্ট্রিং আছে, যেখানে খেয়াল করছেন কিনা বিষয়টা, ডাবল কোটেশনের মধ্যে একটা সিঙ্গেল কোটেশন আছে, হ্যাঁ, রিকোয়ার। ওকে, এটা লিখা হয়েছে কিনা, তো যদি লেখা হয় তাহলে চলেন আমরা দেখি একটু কি হইলো আর কি, error first email। সো এখানে আরেকটা কাজ করতে হবে, একটু খেয়াল করে দেখেন, আমরা তো জাস্ট রিকোয়ার্ড বলছি তাই না। এখন যদি এখানে যাই, একটু রিলোড দেই, এখানে কিছু না লিখে স্পেসে চলে আসলাম, আচ্ছা কোনো ইমপ্যাক্ট হচ্ছে না আপাতত। ওকে, রিকোয়ার্ড তো দিয়েছি শুধু তাই না, কিন্তু কোনো রুলস তো বলি নাই। রুলস গুলো কোথায় ছিল, এই যে ভ্যালিডেশন রুলস, ভ্যালিডেশন রুলস যখন যাচ্ছি এখান থেকে বলবো কি আলফা স্পেস বলে দিলাম সাপোজ। আমাদের দরকার ছিল কি রিকোয়ার্ড, এরপর একটা পাইপ অপারেটর দিতে হবে, এরপর লিখবো আলফা স্পেস। এবার যদি আমি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, এখানে একটা কিছু লিখলাম, ওই দেখেন চলে আসছে, ঠিক আছে, এরর কিন্তু চলে আসছে সাথে সাথে, রেগুলার এক্সপ্রেশন কিচ্ছু লাগবে না, খতরনাক জিনিস, মোর রিঅ্যাক্টিভ, সাথে সাথে চলে আসছে। এখন আমাদের এই লেআউটটা সুন্দর করা লাগবে, তাই আমাদের বুটস্ট্র্যাপ 4 দিয়ে একদম জাক কাজ করতে পারবো, কোনো সমস্যা হবে না। ওটা খেয়াল করছেন কিনা, এতটুকুন হলেই হবে, আর লাগবে না, ঠিক আছে। আলফা স্পেস রিকোয়ার্ড, এরপরে কিন্তু একটা পাইপ অপারেটর আছে, খেয়াল করি। ওকে, হ্যাঁ আচ্ছা, আপনি কি এটা কেটে দিছিলেন, এই যে প্রথম যেটা ছিল, এটা তো লাগবেই, নতুন একটা ট্যাব ওপেন করে লিখতে হবে তার মধ্যে, ওই কি করছে আমি বুঝতে পারতেছি না। যাই হোক, একটু খেয়াল করেন, হ্যাঁ আমাদের ভিডিও হয়েছে জিসান, আপনাদের আর কাজ করতে হবে না, হ্যাঁ পরে বাসা যে করে নিন, ভিডিও হচ্ছে, আমি এখন শেষ করে দিব ভাই, একটু খেয়াল করেন। এইভাবে একটু দেখেন, আমার মনে হয় এটা হয়ে গেছে আর কি। এখন এখান থেকে আপনি দেখে দেখে কোন রুলস এর কাজ কি, তাই না, কিভাবে যে ডেট কিভাবে কি করতে হবে, কোন রুলস এর কাজ কি, আলফা নেম, বিফোর বিটুইন, বিফোর প্যারামিটার, কনফার্ম, ডেট বিটুইন, খেয়াল করছেন, ক্রেডিট কার্ড, ডেট ফরম্যাট প্যারামিটারস। সো আপনি একটু চেষ্টা করলেই পারবেন। এছাড়াও বুঝে এসে কাজ করতে গিয়ে যদি আপনার কোনো সমস্যা হয়, ফোন করে চলে আসবেন, কোনো ডেট মেট কিছু লাগবে না, জাস্ট ফোন দিবেন যে এখানে কাজ করতে কিছু সমস্যা হয়েছে, চলে আসেন। আমি যদি পারি হেল্প করব, যদি না পারি তাহলে কারোর কাছ থেকে শিখে নিয়ে দেওয়ার চেষ্টা করব, যদি সেটারও সময় না পাই তাহলে আপনাকে রেফারেন্স দিয়ে দেবো যে অমুক জায়গায় যান। ব্যাপারটা খেয়াল করছেন, মানে কোলাবোরেট করে একটা আউটপুট নিয়ে আসার, সমস্যার সমাধান ইনশাল্লাহ হবে, সমস্যা নেই, আমি পারি আর না পারি। ওকে, সো দিস ইজ দ্য ফ্যাক্ট। তো এইভাবে আসলে আমরা কাজটা করব, এভাবে ভ্যালিডেট প্যাকেজ ব্যবহার করতে পারেন। আর একটা ইম্পর্টেন্ট ইস্যু ছিল, সেটা হচ্ছে Vue.js এর প্রজেক্ট যখন আপনি লাইভে দিবেন, কিভাবে দিবেন, বিল্ড কিভাবে করতে হয়, তাই না। সো এটা একটু খেয়াল করে দেখেন, যে আমরা যখন Vue.js এর প্রজেক্ট নামিয়েছি, নামানোর পর এখানে একটা ফোল্ডার আছে দেখেন, তার নাম হচ্ছে হলো readme.md, ঠিক আছে, readme.md। readme.md তে ক্লিক করার পর একটু খেয়াল করে দেখেন, ক্লিক করলাম, এখানে দেখেন অনেক কিছু বলা আছে, প্রজেক্টের নাম, এটা একটা Vue.js এর প্রজেক্ট,
তো এনপিএম ডিপেন্ডেন্সিগুলো কিভাবে সেট আপ, প্রজেক্ট কিভাবে রান করতে হয়, ঠিক আছে। এরপরে লাইন কি দেখাচ্ছে, বিল্ড ফর প্রোডাকশন উইথ মিনিফিকেশন, বিল্ড ফর প্রোডাকশন উইথ মিনিফিকেশন, এনপিএম রান বিল্ড, জাস্ট এই কথাটা লিখে দিলে হবে, আর কিছু লাগবে না। আপনি তো ভুজেস দিয়ে প্রজেক্ট করলেন তাই না, আমাকে কারণ একটা কোশ্চেন করছিল আপনাদের সাথে, যে ছেলেটা ক্লাস করতো ইস্ট সোনালী ব্যাংকের, তো যে আসলে দেখেন আপনি যখন ভুজেস দিয়ে প্রজেক্ট নামাইছেন, এটা সাইজ কত হয়েছে দেখেন, 176 মেগাবাইট, বাট এর কাছে আপনি লাইভে দিব কয়েক কিলোবাইট হবে, কয়েক কিলোবাইট, ঠিক আছে। তো এই যে 176 মেগাবাইট হয়েছে না, এখন এই প্রজেক্টটাকে আমি লাইভে দিব, মনে করেন আমার কাজ করা শেষ, তখন আমি কি করব, তখন আমি এখান থেকে টার্মিনাল ওপেন করে নিব প্রজেক্টের ভিতর থেকে, অথবা আমার তো এটা ওপেন করাই আছে এখানে তাই না, এখানে জাস্ট টার্মিনালে গিয়ে একটা ট্যাব ওপেন করে আমি লিখে দিব যে npm run build, এন্টার দেন, দেখেন কি হয়। এটা এন্টার দেওয়ার পর যেটা হবে একটু খেয়াল করে দেখেন, এখানে কি কি ফোল্ডার আছে, বিল্ড, কনফিগ, নোড মডিউল, সোর্স, স্ট্যাটিক, টেস্ট, তাই না। এর বাইরে আর একটা ফোল্ডার চলে আসবে নতুন, নাম হচ্ছে টিস্ট, প্রজেক্ট বিল্ড হচ্ছে। জাফর, আমাদের কাজ শেষ, আর 2-3 মিনিট লাগবে। বিল্ড হচ্ছে প্রজেক্টটা, বিল্ড হওয়ার পর দেখেন যখন আমি লাইভে দিব তখন প্রজেক্টের সাইজ হবে 10 কিলোবাইট, ঠিক আছে, যত বড় প্রজেক্টই হোক সব ডাটাগুলো স্যার করে দেবো। সব ইনক্রিপ্টেড করা থাকে। এই দেখেন আমি আপনাদের যেটা দেখাইলাম, এই যে সাইটটা যে লাইভে আছে, হ্যাঁ, এই জন্য কোড আছে না, হয়ে গেল। বিল হয়ে গেছে, দেখেন কমপ্লিট। এখন একটু খেয়াল করে দেখেন, এই বিল করার পর দেখেন আমাদের এখানে নতুন একটা ফোল্ডার আসছে, বলেন তো নাম কি, ডিস্ট। এই ডিস্ট নামে একটা ফোল্ডার আসবে, এই ফোল্ডারের ভিতরে ঢুকলে আপনি একটা ফোল্ডার, একটা ফাইল পাবেন, স্ট্যাটিক নামক একটা ফোল্ডার, index.html একটা ফাইল। দেখেন এটা সাইজ কত বড়, ওকে একটু বড়ই হয়েছে, যাই হোক 1 মেগাবাইট হয়ে গেছে আর কি। তো এই হইতেছে, এই আপনি যখন প্রজেক্টটা লাইভে দিবেন না, এই 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 এটাকে জিপ করবেন, এটাকে জিপ করে তারপর আপলোড করবেন পাবলিক HTML এর ভিতরে, পাবলিক HTML এর ভিতরে আপলোড করার পর সেখান থেকে এক্সট্রাক্ট করে জাস্ট এই দুইটা ফাইল থাকবে, আর কিছুই না। এজন্যই বলতেছিলাম যে আপনি যদি এক্সটার্নাল কোনো CSS বা ইমেজেস ব্যবহার করেন, সেগুলো কোথায় রাখবেন, স্ট্যাটিক ফোল্ডারের ভিতরে। শুনছেন না কি বলছে জিসান? ইমেজ যত বাড়বে তাহলে স্যার তাহলে ফাইলের সাইজও বাড়বে। হ্যাঁ, সব এনক্রিপ্টেড করে নেবে। যেমন এই দেখেন, এই যে সাইটটা দেখতে পাচ্ছেন, মজার বিষয় হচ্ছে যে এর জন্য কিছু কোড আছে না, এই হচ্ছে সাইটের কোড, ঠিক আছে, আর কিছুই নাই। হ্যাক করবে কিভাবে স্যার? এটা ডিফিকাল্ট আর কি। মনে করেন আমি এখানে যাচ্ছি, এখানে অনেক ছবি টবি অনেক কিছুই আছে, ঠিক আছে, আর কিছুই নেই। এই হচ্ছে কোডের আউটপুট। তো এটা একটু ডিফিকাল্ট আর কি। বাংলাদেশে এরকম সাইট খুব কম আছে, তার মধ্যে একটা হচ্ছে চালডাল.com। দেখেন এটা দিয়ে দিতে পারেন। এটা এটা ইয়ে দিয়ে করা, এটা রিঅ্যাক্ট দিয়ে করা, আমি যতটুকু মনে হয় আর কি। দেখেন এগুলো কি স্যার তাহলে সব পরিষ্কার কোড বোঝা যাচ্ছে, এগুলো দেখে হ্যাক করবে হ্যাকাররা, ঠিক আছে, বোঝা যাবে না কি আছে না আছে এর ভিতরে। ওকে, চালডাল.com এর সাইটটা দেখেন, এটা রিঅ্যাক্টিভ আর কি। আমি দেখাচ্ছি আর একবার, দেখেন এটা মনে করেন এরকম আছে না, দেখেন আমি এখান থেকে মনে করেন পপুলারে ক্লিক করলাম, পেজ লোড হয়েছে না, সাথে চলে আসছে। আর এগুলোই বর্তমানে মার্কেটে চলতেছে। ডিটেলসে গেলাম, এই চলে আসছে, খেয়াল করছি। ক্লিক করতে যতটুকু দেরি, সাইড লোডে তো কোনো সময় লাগে না, ঠিক আছে। সো এটা হচ্ছে বিষয়। তো ভালো থাকবেন সবাই, হ্যাঁ, দোয়া রাখেন আমাদের জন্য, আর কাজ করেন, ভয় পাবেন না, কাজ করতে যায় যদি কোনো সমস্যা হয়
তখন চলে আসবেন, আমি যদি পারি হেল্প করবো, না পারলে দেখাই দেবো যে রাস্তায় গেলে আপনার হেল্প পাবেন। ঠিক আছে? সো থ্যাংক ইউ ভেরি মাচ। এত